জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। ফেরারি কিংবা পলাতক আসামিরা অংশ নিতে পারবে না জাতীয় সংসদ নির্বাচনে। আরপিওতে এমন বিধান রেখে বেশ কিছু সংশোধনীর প্রস্তাব এনেছে কমিশন। বাড়ানো হয়েছে জামানত এবং নির্বাচনী ব্যয়ের সীমা। একজন প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ 10 টাকা কিংবা আসন প্রতি সর্বোচ্চ 25 লাখ টাকা খরচ করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের ব্রিফিংয়ে কথা বলেন তিনি যদি কোনো আদালত দ্বারা কনভিক্টেড হন, সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, তো অভিযুক্ত হলে পারেই যে তাকে করা যাবে, এটাই আরপিওর এই প্রভিশনে। সো আমরা উই হ্যাভ লেফট ইট টু দি সংস্কার কমিশন। ওখানে যদি রাজনৈতিক মতক্য হয় এটার উপর, তখন দেখা যাবে। আমরা প্রিজাইডিং অফিসারকে দুটো জায়গায় আনসারেবল করেছি। আপনি বলতে পারেন যে সক্ষমতা দেওয়ার সাথে সাথে কিন্তু আনসারেবল করা হয়েছে। হতো কি, প্রিজাইডিং অফিসার বলটা অন্যের কোর্টে পাস করতে পারতো, আমি তো না, জি না, প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে পুলিশে 4000 এএসআই নিয়োগ দিতে যাচ্ছে সরকার। পুলিশ মহাপরিদর্শক জানিয়েছে ইতিমধ্যে এ প্রস্তাব অনুমোদন পেয়েছে। এছাড়া কনস্টেবল পদেও নিয়োগ চলমান রয়েছে। আর জনপ্রশাসন সচিব বলছে, বিগত আমলের বিতর্কিত নির্বাচনী কর্মকর্তাদের বাদ দিয়ে মাঠ প্রশাসনে পরিবর্তন আনা হয়েছে। বুধবার সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সাথে দেখা করতে আসেন পুলিশের মহাপরিদর্শক। বৈঠক শেষ করে দুই কর্মকর্তা জানান, তারা নিয়োগ বিধানের ছোটখাটো কয়েকটি ত্রুটি দূর করেছেন। এ সময় এক প্রশ্নের উত্তরে জনপ্রশাসন সচিব বলেন, বিগত আমলে যারা নির্বাচনী অপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের বাদ দিয়েই প্রশাসন সাজানো হয়েছে। তবে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদা মতো মাঠ প্রশাসনে পরিবর্তন আনার ক্ষমতা রাখেন। আর দ্রুত সময়ের মধ্যে পুলিশের এই নিয়োগ সম্পন্ন হবে বলে জানান পুলিশের মহাপরিদর্শক। একই সঙ্গে জেলা ও বিভাগীয় পর্যায়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগে অব্যাহত আছে বলেও জানান তিনি। সামনে নির্বাচনের মধ্যে মাঠে প্রথম যে বাহিনীটা থাকে সেটা হলো পুলিশ, আনসার বাহিনীও থাকে। এই কাজগুলো যাতে এক্সপেডাইট করা যায়, এই জন্য লেখালেখি না করে এক বসাতেই যাতে হয়, সেই কারণে আজকে আমরা বসেছিলাম। 8000 এএসআই এর কথা বলেছিলাম, আপাতত আমরা 4000-এর বরাদ্দ স্যাংশন পেয়েছি, অনুমতি, সেটা প্রসেস করছি। এখন দেখা যাক সামনে আরো কি হয়। আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও আগে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজন ছিল, ইতিমধ্যেই বিলম্ব হয়ে গেছে বলেও জানান তিনি। বুধবার গুলশানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। দেশে বিনিয়োগ আসছে না উল্লেখ করে আমির খসরু বলেন, ব্যবসায়ীরা নির্বাচনের পর বিনিয়োগ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এদিকে দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে দৃঢ়তা নেই। আগামী নির্বাচনের আগে আরও গোটা দুয়েক সরকার হতে পারে। এ সময় লোভ ও ক্রেডিট বাজিদের কারণে 2024-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথেও বলেও মন্তব্য করেন আলোচকরা। সরকারের মধ্যে দৃঢ়তা নাই। সরকার যে কম্পোজিশন নিয়ে অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করেছে, এটা কোনো এফেক্টিভ গভর্নমেন্ট না। এটা ইউনুস নিজে অ্যাডমিট করেছেন, কনফেস করেছেন। আগামী জাতীয় রাজনীতির আগে হয়তো আমরা আরো গোটা দুয়েক সরকার দেখতে পাবো। এক বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল, এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। সকালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিলিতে র্যালি শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। পার্শ্ববর্তী দেশ থেকে নির্বাচনী উস্কানি দেওয়া হলে তা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান এই বিএনপির নেতা। বাংলাদেশে যাতে কোনো ষড়যন্ত্রকারী নির্বাচন বানচাল করার দেশীয় বা পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিতে না পারে, সেজন্য আপনারা যেমন সবাই সজাগ থাকবেন, আমরাও সবাই সচেষ্ট থাকব। কোন ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হবে।
বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং লুৎফর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। এ সময় নুরুল হক নূর এবং লুৎফর রহমানের ওপর যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান এই বিএনপি নেতা। ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র, বাংলাদেশকে লুণ্ঠনের বাজারে রূপান্তরিত করার ষড়যন্ত্র, বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হতে পারে সেই ষড়যন্ত্র, দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারে, নানামুখী ষড়যন্ত্র আছে। সেই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। পূর্ব নির্ধারিত 9 সেপ্টেম্বরই হচ্ছে ডাকসু নির্বাচন। হাইকোর্টের স্থগিতাদেশে তা বাতিল করার রায় দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে জিএস প্রার্থী SM ফরহাদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ প্রায় 2 ঘন্টা শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির বলেন, এই রিটের আইনগত কোনো ভিত্তি নেই। এছাড়া আদেশ না দেয় ফরহাদের নির্বাচনে অংশ নিয়ে কোনো বিতর্ক করারও সুযোগ নেই বলেও জানান তিনি। এর আগে জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিটের ওপরে প্রাথমিক শুনানি করে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট। পরে মাত্র 1 ঘন্টার ব্যবধানে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তার ইন্টারনাল মেকানিজমের মধ্যে যে সমস্ত ইলেকশন মেকানিজম আছে এগুলো দেখভাল করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন যে গঠনতন্ত্র হয়েছে, এই গঠনতন্ত্র ইজ অ্যাপ্রুভড বাই দি সিন্ডিকেট। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং 30 অক্টোবর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা 9 সেপ্টেম্বর 2025-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। ডাকসু ঘিরে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। অভ্র, প্রচারণা নিয়ে কি বলছেন প্রার্থীরা এবং নির্বাচনের পরিবেশ নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন। পুতুল, এই মুহূর্তে আমি আছি ঠিক ডাকসুর সামনে, যেখানে কিনা হচ্ছে যারা প্রার্থী আছে তারা কিন্তু হচ্ছে এখানে এসেছেন এবং তারা শিক্ষার্থীদের সাথে তাদের যেই প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছেন। এছাড়াও কিন্তু আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু হচ্ছে যারা শিক্ষার্থী আছেন তাদেরও কিন্তু উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করেছি আমি। এছাড়াও যখন হচ্ছে যারা কিনা হচ্ছে ক্যাম্পাস, যেহেতু আপনি জানেন যে 5টা বাজে, 5টার পর থেকেই কিন্তু হচ্ছে ক্যাম্পাস ছাড়তে শুরু করে যারা অনাবাসিক শিক্ষার্থী তারা কিন্তু হচ্ছে যারা প্রার্থী আছে তারা কিন্তু হচ্ছে বাসগুলো যেখান থেকে ছাড়ে সেখানে কিন্তু উপস্থিত হয় এবং সেখানে কিন্তু তাদের যে প্রচারণা সেগুলো কিন্তু সেখানে আমি চালাতে লক্ষ্য করি। এছাড়াও কিন্তু যে হলগুলো আছে সেই আবাসিক হলগুলোতে কিন্তু হচ্ছে সকাল থেকেই ছাত্রদল, এর পরবর্তীতে আমরা যেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে যেই বাকি 9টি প্যানেল আছে তারাও কিন্তু হচ্ছে আমরা লক্ষ্য করেছি তাদের প্রচারণা চালাতে। এছাড়াও বাম দলের পক্ষ থেকে কিন্তু সংবাদ সম্মেলন করা হয়েছে, তারা কিন্তু জানিয়েছে তাদের যেই প্রচারণা সেটি কিন্তু তারা করতে চায়। তার পাশাপাশি হচ্ছে ইলেকশন কমিশনের যেই পক্ষ থেকে চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু জানিয়েছেন যে ভোট কেন্দ্রে কিন্তু থাকবে সিসি ক্যামেরা। তার পাশাপাশি হচ্ছে আর্মির প্রয়োজন নেই আপাতত, এমনটাই কিন্তু ভাবছে চিফ রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত ভাবছেন যে আর্মি ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্ভব। সবকিছু মিলিয়ে কিন্তু এখানে আমি দুপুর থেকেই লক্ষ্য করেছি যে উৎসবের যে মুখর পরিবেশ সেটি কিন্তু হচ্ছে
এখানে বিরাজমান। তার সাথে সাথে কিন্তু হচ্ছে হাইকোর্টের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ডাকসু হতে কোনো বাধা নেই। ডাকসু নির্বাচনকে ঘিরে যেই শঙ্কার জায়গা তৈরি হয়েছিল সেটিও কিন্তু এখন আর নেই, যার কারণে কিন্তু অন্যরকম উৎসাহ আমি লক্ষ্য করেছি প্রার্থীদের মধ্যে। তারা কিন্তু জানিয়েছেন যে এই যে এই ডাকসু নির্বাচন, সেই নির্বাচনকে থামাতে অনেকেই অনেকভাবে চেষ্টা করেছে, তবে শিক্ষার্থীদের ঐক্য এবং সার্বিক প্রচেষ্টা কিন্তু হচ্ছে এই যে এই নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচন বানচাল কোনোভাবেই করা যাবে না, কারণ ঐক্যবদ্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এমন কিন্তু নানা ধরনের অভিব্যক্তি আমরা কিন্তু পেয়েছি। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সর্বশেষ খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসুর প্রচারণার সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। এদিকে সাইবার বুলিংয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনের বিরুদ্ধে। এ বিষয়ে গঠিত প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে 6 মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আলী হোসেনের বিরুদ্ধে অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। 6 মাসের বহিষ্কার বিশ্ববিদ্যালয় আইনের প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত সংগঠন ও বট বাহিনীর বিরুদ্ধে 9 এবং 11 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে জবাব দেবে বলে মন্তব্য করেছে ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব। এর আগে গত 1 বছর বাংলাদেশের নারীদের উপর যে সাইবার বুলিং করা হয়েছে সেগুলোর সাথে ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের। সকালে সুপ্রিম কোর্টের মেইন গেটের সামনে জাতীয়তাবাদী নারী নেতৃত্বের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এই মন্তব্য করেন ছাত্রদলের এই 2 নেতা। এ সময় তারা বলেন, নারীরা যাতে রাজনীতিতে না আসে এই জন্যই ছাত্র শিবির সরাসরি বিভিন্ন বট আইডি নিয়ন্ত্রণ করছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং উপাচার্যের সহায়তায় ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করছে বলে অভিযোগ করা হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে অংশ নেওয়া নারীরা এ সময় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ দাবি করেন। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আপনারা নারীদেরকে মাইনাস করে তারপর আপনাদের খেলাফতিবাদ প্রতিষ্ঠা করবেন, তাহলে মনে রাখবেন আমরা নারীরা ইনশাআল্লাহ রাজপথে আছি, রাজপথে থাকবো। এই বাংলাদেশের নারীরা কখনোই অবদমিত করে থাকার চিন্তা কখনো করেনি। তারা সবসময় নিজেদের অধিকারের জন্য, নিজেদের সম্মানের জন্য সবসময় তারা কিন্তু কথা বলেছে এবং প্রতিবাদ করেছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের নারীদের উপর যেরকম সাইবার বুলিং হয়েছে, নারীদের উপর যেরকম আক্রমণ করা হয়েছে, নারীদেরকে হেয় করা হয়েছে, নারীদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তার প্রতিটি ঘটনায় গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা জড়িত রয়েছে। আমরা বিশ্বাস করি সচেতন ছাত্র সমাজ তার উচিত জবাব দেবে এবং আমরা আজকের এই মানববন্ধনের ঘোষণা দিচ্ছি, ফাহমিদা সহ বাংলাদেশের সকল নারী যারা নির্যাতিত হয়েছে সবার পাশে বাংলাদেশ জাতীয় ছাত্রদল এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর থেকে সম্পাদক সিকবাতুল সিকবা। বলেন, শিবিরের প্যানেলে নারীদের ট্যাগিং ও বুলিং করে তাদের মানসিক চাপে ফেলা হচ্ছে। বুধবার ছাত্রদলের আপত্তিকর স্লোগানের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল শেষে সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন যে দলেরই হোক না কেন নারীকে ট্যাগিং ও বুলিং করার অধিকার কারণ নেই। বলেন, আদালতকে প্রভাবিত করতে হাইকোর্টের সামনে কর্মসূচি দিয়েছে ছাত্রদল। এ সময় যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পরে মিছিলটি মতিঝিল থেকে শাপলা চত্বর থেকে বায়তুল মোকাররম উত্তর গেটে এসে শেষ হয়। আমরা লক্ষ্য করছি সেই একই স্লোগান আবার ফিরে এসেছে, সেই জবাইয়ের স্লোগান, যেই স্লোগান আমরা প্রত্যাখ্যান করেছিলাম সেই স্লোগান আবার ফিরিয়ে আনার পায়তারা চলছে। আবার ফ্যাসিবাদী শক্তি, শাহবাগী শক্তি, বাংলাদেশ বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। এই সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। ঐক্য প্রগতি হোক আর শিক্ষা শান্তি প্রগতি হোক। আমরা এখন দেখতে পাচ্ছি ছাত্র দলের মূলনীতি হয়ে গেছে দায় চাপানোর রাজনীতি। মাত্র 1 বছর গিয়েছে, আমরা দেখলাম
ধর্ষণকারীদের দলের পরিবর্তন হয়েছে। আগে আওয়ামী লীগ ছাত্রলীগ এই কাজগুলো করত, এখন এই কাজগুলো করতেছে ছাত্র দল। জাকসু নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য বিভিন্ন মহল থেকে হুমকির অভিযোগ করছেন ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী। অপরদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি জয়ের ব্যাপারেও আশাবাদী ছাত্র শিবিরের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। জাকসু নির্বাচনের ষষ্ঠ দিনের মতো প্রচারণায় এ মন্তব্য করেন তারা। সকাল থেকে সব প্যানেলের প্রার্থীরাই প্রচারণায় নামেন। যেসব এলাকায় শিক্ষার্থীর সমাগম ঘটে সেসব জায়গায় শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন প্রার্থীরা। নিজেদের লিফলেট বিতরণের পাশাপাশি তুলে ধরেন নানা প্রতিশ্রুতি। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যাবলী অটোমেশনের আওতায় আনতে কাজ করার প্রতিশ্রুতি দেন ছাত্র শিবিরের প্রার্থী মাজহারুল ইসলাম। একটি ক্ষুদ্র গোষ্ঠী ছাত্র শিবিরকে সাংস্কৃতিক কার্যাবলীর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। অপরদিকে ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী গবেষণায় বিনিয়োগে ঘাটতিতে জাহাঙ্গীরনগরকে বিশ্ববিদ্যালয়ের বড় সংকট বলে উল্লেখ করেন। নির্বাচনে জিতলে এই সমস্যা সমাধানে কাজ করারও প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের বিভিন্ন প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে যেন তারা ভোটটা না চায়, বা ভোটারদেরকে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে এই ভোট কোথাও দেওয়া যাবে না। এমনকি আমাদের প্রার্থীদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে প্রার্থীতা প্রত্যাহার করে নিতে হবে। এই আচরণবিধি লঙ্ঘন করার জন্য আমাদের গণতন্ত্রটা ডামি গণতন্ত্র হয়ে যাচ্ছে। একাডেমিকভাবে যেন তারা পলিটিক্যাল ডমিনেন্সের বাদ দিয়ে তারা যেন একাডেমিক দিকে আরও বেশি ফোকাস হতে পারে, দেশে এবং বিদেশে যেন তারা আরও ভালো স্বাক্ষর রাখতে পারে, সেই জায়গাটা আমাদের প্রধান প্রায়োরিটি থাকবে। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি আছে জানাবেন? পুতুল, 6 দিন পেরিয়ে যাচ্ছে আজকের দিন সহ, আরও 6 দিন বাকি আছে। এই মোট 12 দিন মিলেই জাকসু নির্বাচনে যে 179 জন প্রার্থী আছেন তারা প্রচারণার সময় পাবেন। তো ষষ্ঠ দিনে এ সময় দেখেছি সকাল থেকেই যে সকল শ্রেণীকক্ষে ক্লাস চলছিল সেই ক্লাস শেষ হওয়ার পরে শিক্ষার্থীদের কাছে প্রার্থীরা লিফলেট নিয়ে যাচ্ছিলেন। লিফলেট নেওয়ার পাশাপাশি তারা প্রতিশ্রুতিও নিয়ে যাচ্ছিলেন এবং কে কিভাবে এই রঙিন ক্যাম্পাসকে আরও রঙিন করে তুলবেন তেমন নানা ইশতেহার, নানা প্রতিশ্রুতি তুলে ধরছিলেন। তবে অভিযোগের কিছু কথামালাও শুনতে পেয়েছি। ছাত্র দলের যিনি প্যানেলে যারা নির্বাচন করছেন তারা বলছেন তাদের একাধিক প্রার্থীকে হুমকি দেওয়া হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের জন্য। অপরদিকে ছাত্র শিবির তারা বেশ সন্তোষজনক পরিস্থিতি মনে করছেন ক্যাম্পাসে এই মুহূর্তে, এবং তারা মনে করছেন শিক্ষার্থীরা তারা আসলে 11 তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে ছাত্র শিবিরের যে প্যানেল তাদেরকে জয়ী ঘোষণা করবেন। তবে মজার বিষয় আসলে একজন শিক্ষার্থী তিনি ইতিমধ্যে অনশনে বসেছেন ডোপ টেস্টের বিষয়ে। যারা জাকসু নির্বাচন করছেন তাদের ডোপ টেস্ট যাতে করে বাধ্যতামূলক করা হয় সে বিষয়ে। তবে পাল্টা একজন প্রার্থী তিনি আবার দাবি করেছেন যে আসলে শুধুমাত্র প্রার্থী নয়, যারা ভোটার হবেন তাদেরও ডোপ টেস্ট করতে হবে। কেননা যিনি প্রার্থী তিনি মাদকাসক্ত নন, কিন্তু যিনি ভোটার তিনি যদি মাদকাসক্ত হয়ে থাকেন তাহলে আসলে এই নির্বাচনটি কতটুকু সুষ্ঠু হবে, এই আশঙ্কা থেকে পাল্টাপাল্টি অভিযোগ, পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি আমরা দেখতে পেয়েছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে যিনি প্রক্টর আছেন তার সঙ্গে আমরা একটু আগে কথা বলেছি, তিনি বলছেন এই বিষয়টি এখনও আলোচনা সাপেক্ষ, এই বিষয়ে বেশ সময় সাপেক্ষও বটে। কাজেই সময় এবং আলোচনা দুটোর সমাধান শেষেই মূলত এইটি সিদ্ধান্ত নেওয়া হবে আরও ডোপ টেস্ট করা হবে কিনা। তবে অন্যান্য আরও যারা প্রার্থী আছেন তারা প্রচারণার পাশাপাশি এই অভিযোগটিও করছেন যে ডাকসুতে কিংবা রাকসুতে যেভাবে প্রচারণার বিস্তর সুযোগ দেওয়া হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো এমন মুক্ত ক্যাম্পাসে সেই সুযোগটি দেওয়া হচ্ছে না বলে এমন আক্ষেপ তারা প্রকাশ করেছেন। এবং তারা নির্বাচন কমিশন বরাবর ইতিমধ্যেই এই চিঠি জানিয়েছেন যে আসলে এখানে নির্বাচনী সকল প্রচারণা সেখানে আরও বেশি ভিন্নতা আনতে, আরও বেশি বিস্তৃত সুযোগ যাতে করে তৈরি করা হয় এমন দাবি তারা করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছেন যেহেতু এখনও 6 দিন বাকি আছে, এখনও তারা চাইলেই অনেক অনুষঙ্গ তৈরি করতে পারেন যাতে করে প্রার্থীরা তাদের মনের মতো করে প্রচারণা করে ভোটারদের মন জয় করতে পারেন। পুতুল, চেষ্টা করব পরবর্তী বুলেটিনে আবারও যুক্ত হয়ে জাকসু নির্বাচনের খবর জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। এ পর্যন্ত রাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন 447 জন। সরগম হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। এদিকে একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, রাকসু নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তে প্রার্থীদের মাঝে নির্বাচনী আমেজ কেমন দেখছেন জানাবেন?
পুতুল, সকাল থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছি। এখানে শিক্ষার্থীরা যারা মনোনয়ন ফর্ম তুলছেন তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। পুরো ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের নির্বাচনকে ঘিরে রাকসুর প্রার্থিতা হওয়ার জন্য তাদের যে সহপাঠী সহ বড় ভাই বা বোন যারা আছে তাদেরকে সঙ্গে করে নিয়েই কিন্তু তারা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে এসে অবস্থান করছেন। পরবর্তীতে তাদের প্রার্থিতার জন্য তারা মনোনয়ন ফর্মটি তুলছেন। আমরা সকাল থেকে এখানে দেখতে পেয়েছি যে বিশেষ করে 2024-25 শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীরা ছিলেন, বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থী যারা, তাদের আজকে কিন্তু মনোনয়ন ফর্ম তোলার সংখ্যাটা বেশি। আপনি জেনে থাকবেন যে গত বেশ কয়েকদিন ধরে ছাত্র দলের একটি দাবি ছিল যাতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের এখানে রাকসু নির্বাচনে তাদেরকে তালিকাভুক্ত করা হয়। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে গতকাল কিন্তু জানিয়ে দিয়েছেন যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের এখানে অন্তর্ভুক্ত করা হবে। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা তারাও কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, পাশাপাশি প্রার্থিতার জন্য তারা কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটি হচ্ছে 447 জন মোট ফর্ম সংগ্রহ করেছে। সেখানে রাকসুর জন্য 343টি ফর্ম এবং এখানে সিনেটের জন্য 84টি মনোনয়ন ফর্ম তোলা হয়েছে। পাশাপাশি অন্যান্য যেসব পদগুলো আছে সেগুলোতে কিন্তু ফর্ম উত্তোলন করা হয়েছে। এছাড়া আবাসিক যে 17টি আবাসিক হল আছে, মেয়েদের 6টি এবং ছেলেদের 11টি আবাসিক হল আছে, সেখানেও আলাদা আলাদাভাবে কিন্তু হল সংসদের জন্য মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন শিক্ষার্থীরা। তবে নির্বাচন কমিশন সবশেষ তথ্য কতগুলো উত্তোলন করা হয়েছে মনোনয়ন ফর্ম সেটি কিন্তু এখন অফিসিয়ালি জানিয়ে দেয়নি। হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে তথ্য সেটি কিন্তু পেয়ে যাব। ক্যাম্পাস জুড়ে নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে এখানে রাকসুর প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা যত ধরনের কার্যক্রম দরকার সেগুলো চালিয়ে যাবেন। পাশাপাশি কিছুক্ষণ আগে তারা বিভিন্ন আবাসিক যে হলগুলো আছে সেই হলগুলোর যে প্রাধ্যক্ষ আছেন তাদের সঙ্গে কিন্তু আলোচনা করেছেন যাতে প্রাধ্যক্ষ পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বচ্ছ এবং নিরপেক্ষ থাকেন, সেই জায়গাটি কিন্তু তারা বারবার উত্থাপন করছেন। সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন একদম জমজমাট পরিবেশেই বিরাজ করছে এখানে। পুতুল, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করছে গণ অধিকার পরিষদ। এতে পল্টন মোড়ে বন্ধ রয়েছে যান চলাচল। আতিক মেজবা লগ্ন আছেন সেখানে, বিস্তারিত জানতে যুক্ত হব তার সঙ্গে। লগ্ন, কি বলছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং যান চলাচল কি এখনো বন্ধ রয়েছে? বিস্তারিত জানাবেন। আজকে 4:30টার সময় তাদের নির্ধারিত যে কর্মসূচি আলদাজি কমপ্লেক্সের সামনে, সেখানে তারা কর্মসূচি শুরু করে এবং কিছুক্ষণ পরেই তারা কিন্তু ঘোষণা করে যে তাদের যে মূল কর্মসূচি সেটি স্থান পরিবর্তিত হয়ে পল্টন মোড়ে আসবে। এবং কিছুক্ষণ আগে তারা কিন্তু একটা বড় জমায়েত এবং মিছিলের মাধ্যমে পল্টন মোড়ে আসে এবং সেখান থেকেই কিন্তু তারা এখানে এসে চারদিকে যে যান চলাচল রয়েছে সেটিকে বন্ধ করে তারা এখানে তাদের যে বিক্ষোভ মিছিল রয়েছে সেটি পালন করছে। বেলা আনুমানিক 5:15টার দিকে তারা এখানে আসে এবং গণজমায়েত করে এবং এর ফলে চারদিক থেকে যে গুরুত্বপূর্ণ যে সড়ক রয়েছে তার যান চলাচল কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এখন যারা আসলে নেতাকর্মীরা রয়েছেন দলটির ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন শাখা থেকে, তারা আসলে বেশ কিছু দাবি দেওয়া নিয়েই কিন্তু আজকে এখানে তারা এই যে জমায়েত হয়েছেন, বিক্ষোভ মিছিল করছেন। তারা বলছেন কয়েকদিন আগে দলটির সভাপতি তার উপর যে হামলার বিষয়টি রয়েছে সেটির জন্য তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং একই সাথে যে তদন্ত কমিটি করা হয়েছে তাদের কার্যক্রম বা তৎপরতা নিয়ে প্রশ্ন করেছেন, জানিয়েছেন যে সেই তৎপরতায় তারা আসলে কোনোভাবেই সন্তুষ্ট নয়। এবং আরেকটি কথা বলছেন, জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে তাদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ হিসেবে তারা এখানে অভিযোগ করেছেন। তারা আসলে বলছেন যে জাতীয় পার্টি যারা আছেন তারা গেল সরকার আমলে, গেল 16 বছরে গেল সরকার আমলে বিভিন্নভাবে ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছে বা তাদের মাধ্যমে আসলে ফ্যাসিবাদের চর্চা অনেক ক্ষেত্রে শানিত হয়েছে, এমন একটা দাবি তারা করেছেন। এবং সেই জায়গা থেকেই কিন্তু তারা এখন পর্যন্ত তাদের চারদিকে যে যান চলাচল সেটি বন্ধ রেখে টায়ার জ্বালিয়ে দিয়ে এখানে আসলে তারা তাদের কর্মসূচি পালন করছেন। কিছুক্ষণের মধ্যেই দলটির যে সাধারণ সম্পাদক আছেন রাশেদ খান, তিনি গণমাধ্যমের সামনে কথা বলবেন এবং তখন আসলে তারা সামনে কোন ধরনের কর্মসূচি আছে সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে এখানে আলোকপাত করবেন। আরেকটি বিষয় একটু অবগত করতে চাই, সেটি হচ্ছে
যে এখন পর্যন্ত আসলে চারদিকের যেহেতু জরুরি ভিত্তিতে যান চলাচলগুলো বন্ধ, তবে যেগুলো একদম একান্ত জরুরি যান রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স বা জরুরি যে যানগুলো রয়েছে সেগুলো যেন ঠিকঠাক মতোভাবে চলাচল করতে পারে, সেক্ষেত্রে আসলে দলের যারা কর্মীরা রয়েছেন তারা সহায়তা করছেন। তো পুতুল, এই ছিল এখান থেকে সর্বশেষ। পুতুল, রাজধানীর পল্টন মোড় থেকে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলের সবশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আতিক মিসবাহ লগ্ন। ৭৫ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলামের 2 ছেলে সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেলে দুদক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। সাদা পাথর নিয়ে আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই বিষয়ে আমাদের গোয়েন্দা ইউনিট থেকে এবং এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছিল। সেই এনফোর্সমেন্ট অভিযান শেষে দাখিলকৃত প্রতিবেদনে তারা প্রকাশ্য অনুসন্ধানের জন্য সুপারিশ করেছিলেন। রেকর্ডপত্রের আলোকে যাচাই করা হবে এবং সে অনুযায়ী অনুসন্ধান প্রতিবেদনে যে তথ্য উঠে আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংকিং খাত সংস্কারের অংশ হিসেবে শরিয়া ভিত্তিক দুর্বল 5 ব্যাংকে একীভূতকরণে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে আপত্তি নেই বলে জানিয়েছেন ইউনিয়ন ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর অনলাইনে উপস্থিতিতে আয়োজিত শুনানিতে অংশ নিয়ে ব্যাংকটির চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমেদ এ কথা জানান। দ্বিমত না পোষণ করার কোনো কারণ নেই, কারণ আমরা তো এটাকে স্ট্যান্ড অ্যালোন আলাদাভাবে এককভাবে তো দাঁড় করার আর কোনো সুযোগ নেই। যাদের নামে এই বিনিয়োগগুলি বা ঋণগুলি লেখা আছে তাদের খোঁজও পাওয়া যায় না। এস আলমের গ্রুপের এখন যে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল বিভিন্ন সময় থেকে তো নেওয়া, এটা এখন প্রায় 28,000 কোটি টাকার মতো দাঁড়িয়েছে। আগামী 30 বছরের মধ্যে মহেশখালীকে সাংহাই ও সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দরে রূপান্তরিত লক্ষ্যে যাত্রা শুরু করেছে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বিডা। ইতিমধ্যে 120 দিনের পরিকল্পনা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন তিনি। সাংহাই তো আপনাদের যদি কখনো যাওয়ার সুযোগ হয়ে থাকে তাহলে মনে করেন যে আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই, আগামী 30 বছর হাতে আছে সময়। ইমাজিন করতে পারতে হবে যে 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাই মতো করে দেখতে চাই। এটাকে আমরা একটা কমার্শিয়াল হাব বলছি। আমি এখন থেকে কমার্শিয়াল হাব হিসেবে এটাকে যদি বলে ইউজ করি এই টার্মটাকে, যে এই কমার্শিয়াল হাব থেকে আমরা $150 বিলিয়ন জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি। গত 1 বছরেরও বেশি সময় ধরে গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের উগ্রপন্থী হিসেবে প্রচার করা হচ্ছে। পুলিশ কিংবা ফ্যাসিস্ট শাসন নয়, বরং নির্দোষ মানুষের ওপর চাপানো হচ্ছে দোষ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। মিরপুর সন্নিবেশে MITST-তে অনুষ্ঠিত এক সেমিনারে একথা বলেন তিনি। For last 1 year or so, one of the disinformation is that the July protesters were militants. They were Islamists who took part in the killing and destruction. Police did not kill. The fascist regime did not kill. The regime is innocent. This is one of many falsehoods being propagated in the social media. In an interconnected world where social media or digital platforms are generating content, rapidly amplifying an information and targeting various audiences with algorithms. The reality is that social media do not just host information, they actively shape what you see, when you see it, and how you feel it. হার্টের জটিল রোগে আক্রান্ত 6 বছরের শিশু তানভীরের সফল অপারেশন সম্পন্ন হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার সংগঠন এই অপারেশনের সহযোগিতা করেছে। বুধবার হাসপাতালে প্রেস ব্রিফিংয়ে চিকিৎসার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ সময় তিনি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃৎপিণ্ডে একাধিক ছিদ্র থাকা শিশু তানভীরের চিকিৎসার আগতেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে শিশুটির উন্নত চিকিৎসার উদ্যোগ গ্রহণ করে আমরা বিএনপি পরিবার। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে 2 জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। সোশ্যাল মিডিয়াতে এই ছোট্ট তানভীরুল, যার আজকে জটিল একটা অপারেশন হয়েছে বুকের, ডাক্তার ইতিমধ্যেই বলেছেন যে এত জটিল এবং জটিলতর যে এটা ডাক্তার সাহস পাচ্ছিল না আসলে অপারেশন করবে কিনা।
তারপরে জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন, ডাক্তারের সাথে কথা বলে তারপর রিস্ক নিয়ে সাকসেসফুল অপারেশন হয়েছে। দখলদার ও স্থানীয় লোকজনের বাধা প্রতিবাদের মুখে কক্সবাজার শহরের বাঘখালী নদীর তীরবর্তী পেশকারপাড়া এলাকায় কোনো স্থাপনা উচ্ছেদ করতে পারেনি বিআইডব্লিউটিএ। অভিযানের তৃতীয় দিনে 2 দফা পিছু হটতে বাধ্য হয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রথম দফায় দুপুর 12টার দিকে অভিযানের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে মই ভাঙচুর ও এক্সক্যাভেটর প্রবেশে বাধা দেয় স্থানীয়রা। সড়কে অবস্থান নেয় শত শত মানুষ। এ সময় পরিস্থিতি অবনতির শঙ্কায় পিছু হটতে বাধ্য হয় আইনশৃঙ্খলা বাহিনী। কিছু সময় পর আবারও বিকল্প পথে উচ্ছেদ অভিযানে গেলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও আনসার সদস্য সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গেলেও দখলদার ও স্থানীয় লোকজন তাদের উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকে এবং ফিরে যাওয়ার আহ্বান জানায়। এক পর্যায়ে এক্সক্যাভেটর নিয়ে স্থাপনার দিকে এগোনোর চেষ্টা করলে বেশ কিছু নারী সামনে এসে অবস্থান নেয়। এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে আবারও পিছু হটতে হয় অভিযানকারীরা। বিকেল 3টার দিকে অভিযানকারী দল স্থান ত্যাগ করলেও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুতিং বিন্তাং এলাকায় 337 বাংলাদেশি সহ 770 জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে। শহরের জালান বেদারা সড়কের একটি ভবন থেকে অভিযান চালিয়েছে তাদের আটক করে মালয়েশিয়ার অভিবাসন দপ্তর। আকস্মিক অভিযান চালানোর সময় কেউ কেউ টেবিলের নিচে, স্টোর রুম কিংবা ছাদে উঠে পালানোর চেষ্টা করে। আপস বেলাঞ্জা নামের 2 ঘন্টার এই অভিযান গোটা এলাকায় কার্যত লকডাউন জোনে পরিণত হয়। সড়ক রাস্তাগুলো বন্ধ করে চলে তল্লাশি অভিযান। এ সময় পুরোপুরি সিলগালা করে দেওয়া হয় প্রবেশ ও বের হওয়ার পথ। আটককারীদের বিরুদ্ধে ভিসার মেয়াদ উত্তীর্ণ, বৈধ পরিচয়পত্র না থাকা এবং অনুমোদিত পারমিট না ছাড়ার কাজ করার অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে তাদের পুত্রজায়ের দিয়ে যাওয়া হবে, এরপর তাদের ডিটেনশন ডিপোতে পাঠানো হবে। ভারতের উত্তরাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণ গেছে প্রায় কমপক্ষে 30 জনের। বন্যা কবলিত 3,54,000-এরও বেশি মানুষ। বন্যা কবলে 23 জেলার সবগুলো, জানিয়েছেন রাজ্যের সরকার। রাজ্যের প্রায় সব নদী ও বাঁধে পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ার পরেই দেখা দেয় তীব্র বন্যা পরিস্থিতি। নিম্ন উপকূলীয় ও বন্যা কবলিত এলাকা থেকে এরই মধ্যে উদ্ধার করা হয়েছে প্রায় 20,000 মানুষকে। তাদের সাহায্যে নির্মাণ করা হয়েছে কয়েকশো অস্থায়ী আশ্রয়কেন্দ্র। 1988 সালের পর অন্যতম ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাঞ্জাব, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রাজ্যের বাসিন্দাদের সহযোগিতায় পুরো ভারতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ভারতের রুটির ঝুড়ি খ্যাত পাঞ্জাবের চলমান বন্যায় প্রায় 1.5 লাখ হেক্টর কৃষিজমি তলিয়ে গেছে। সিরিজের শেষ টি-20তে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজে টানা 2 ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ডাচদের বাংলা ওয়াশ করার হাতছানি। নিয়ম রক্ষার ম্যাচে একাদশে 5 পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে একাদশে এসেছেন নুরুল হাসান সোহান। পেস বিভাগে বিশ্রামে আছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এই ম্যাচ জিতলে প্রথমবার ডাচদের হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ। 13 বছর আগে নেদারল্যান্ডসের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজে 1-1 সমতায় শেষ করে টাইগাররা। তবে এবার দেশের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে এমন জয় এশিয়া কাপের আগে আত্মবিশ্বাস বাড়াবে বাংলাদেশের। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন দেখতে ওয়েবসাইটে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।